আজকে নাকি বাসায় মেহমান আসবে, তাও আবার আম্মুর। ওনার এক ছোটবেলার বান্ধবী, আর তাই আমাকে বাজার করতে পাঠিয়েছে। আমিও আর কি করব, বাধ্য ছেলের মতো বাজার করতে চলে গেলাম। বাসায় কেউ আসলেই এই বাজারের ঝামেলাটা আমাকেই করতে হয়, কারণ বাসায় আমি এবং আম্মু ছাড়া আর কেউ নেই। বাবা থাকেন বিদেশে। বাজার শেষ করে বাসায় আসতেই দেখি মেহমানরা অলরেডি চলে এসেছে। কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আমি একটু অবাক হলাম। তারপর পেছনে গিয়ে পুরো বাড়িটা দেখলাম। না, আমি তো সঠিক বাড়িতে এসেছি। তাহলে এই মেয়েকে? তখনই ভেতর থেকে আম্মুর গলার আওয়াজ শুনতে পেলাম। কে এসেছে নীলা? মেয়েটা জবাব দিল, কাজের লোক মনে হয় আন্টি। মেয়েটার মুখে কাজের লোক কথাটা শুনে আমি ভীষণ রেগে গেলাম। কত বড় সাহস মেয়েটার! আমার বাড়িতে এসে আমাকেই কাজের লোক বলে। আমি এবার কর্কশ গলায় বললাম, এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে কাজের লোক বলছেন? আপনি জানেন আমি কে? তখনই আম্মু পেছনে এলেন। কি হয়েছে নীলামা? দেখেন না আন্টি, এই লোকটা আমার সাথে ঝগড়া করছে। কি? আমি ঝগড়া করছি? আরে ও হচ্ছে সিয়াম, আমার ছেলে। আর সিয়াম, ও হচ্ছে নীলা, তোর নাজমান্টের মেয়ে। বলেছিলাম না আজকে তারে বাসায় আসবে। আন্টি এসেছেন ভালো কথা, কিন্তু এমন পাগল ছাগলকে কেন সাথে নিয়ে এসেছেন? আমার কথাটা শেষ হতেই নীলার চোখ দুটো আগুন হয়ে উঠল। এতক্ষণ যে মেয়েটা নিজেকে ভদ্র আর শান্ত রাখার চেষ্টা করছিল, মুহূর্তেই সে মুখোশটা খুলে ফেলল। এই যে, কথা বলার সময় একটু মুখ সামলে বলবেন। আপনি আমাকে পাগল ছাগল বললেন কিভাবে? কারণ আপনার ব্যবহারে তো তাই মনে হচ্ছে। কারো বাসায় এসে তাকে কাজের লোক বলা, এটা কোন ভদ্রতার মধ্যে পড়ে? আমি জানতাম না এটা আপনার বাসা। দরজা খুলে আপনাকে বাজারের ব্যাগ হাতে দেখে ভুল করেছি। সেটার জন্য এত চিল্লাচিল্লি করার কি আছে? ভুল করলে সরি বললেই হতো, উল্টো আমাকে দোষ দিচ্ছেন। আম্মু আমাদের দুজনের কথোপকথন দেখে একবার আমার দিকে আরেকবার নীলার দিকে তাকিয়ে হালকা হাসলেন। আরে বাবা, তোমরা দুজনই থামো। প্রথম দিনে এমন ঝগড়া কেন? আন্টি, আমি কিন্তু ঝগড়া করছি না। উনিই আমাকে আজে বাজে কথা বলছেন। আমি আজে বাজে কথা বলছি? আপনি আগে শুরু করেছেন। সিয়াম, চুপ। অতিথির সাথে এভাবে কথা বলা শেখোনি তুমি। আম্মুর কড়া গলা শুনে আমি আর কিছু বললাম না, তবে চোখ দিয়ে নীলার দিকে এমনভাবে তাকালাম যেন বলে দিচ্ছি, এই অপমান ভুলে যাওয়ার ছেলে আমি না। নীলা আমার সেই দৃষ্টি লক্ষ্য করেই ঠোঁটের কোণে একটা বিজয়ের হাসি খেলালো। মনে হলো মেয়েটা ইচ্ছে করেই আমাকে উস্কে দিচ্ছে। এমন সময় ভেতর থেকে নাজমা আন্টি বেরিয়ে এলেন। কি রে নীলা, দরজায় এতক্ষণ কি করছিস? কে এসেছে? আর কে? তোর হবু জামাই, মানে আমার ছেলে। এই কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। কি বললে আম্মু? আরে বাবা, মজা করলাম। এখন যা, তুই ভেতরে যা, রোদ থেকে এসেছিস। আমি খেয়াল করলাম নীলার গাল দুটো হালকা লাল হয়ে গেল, কিন্তু কেন সেটা বুঝলাম না। আমি ভেতরের দিকে পা বাড়ালাম। বাজারে ব্যাগটা টেবিলের পাশে রেখে হাত মুখ ধুতে বাথরুমে ঢুকে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকেই তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কেন জানি বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। এই নীলা মেয়েটাকে আমার একদম ভালো লাগেনি। কথা বলার ভঙ্গি, চোখের চাহনি, কোনো কিছুই না। বাথরুম থেকে বের হতে দেখি ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে। আম্মু, নাজমা আন্টি দুজনের হাসি থামছেই না। মাঝখানে নীলা বসে আছে, একদম ঘরের মেয়ে হয়ে, যেন বহুদিনের পরিচিত। আম্মু আমাকে দেখেই বললেন, এই সিয়াম, এখানে এসে বস, চা বানাচ্ছি। আমি চুপচাপ সোফার একপাশে বসলাম। নীলার ঠিক বিপরীতে। চোখাচোখি হতেই সে হালকা করে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার গাল এখনও একটু লাল। রাগ না লজ্জা বুঝে উঠতে পারলাম না। নাজমা আন্টি হাসি মুখে বললেন, সিয়াম তো অনেক বড় হয়ে গেছে রে, শেষবার দেখেছিলাম স্কুলে পড়ে। তখনই আম্মু ট্রেতে করে চা নিয়ে এলেন। নীলা তড়িঘড়ি করে উঠে বলল, আন্টি, আপনি বসে থাকুন, আমি দিচ্ছি।
এই ব্যবহারটা একটু অবাক করলো আমাকে। দরজায় দাঁড়িয়ে যে মেয়েটা আমাকে কাজের লোক বলল, সেই এখন এত ভদ্র। নীলা সবার সামনে চা দিল। আমার সামনে এসে 1 সেকেন্ড থেমে গেল, চোখ তুলে তাকালো না, শুধু কাপটা এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, নিন। আমি কাপ নিলাম, কিন্তু কিছু বললাম না। চা খেতে খেতেই আম্মু এবং আন্টির গল্প শুরু হলো। পুরনো দিনের কথা, স্কুল জীবন, কত কষ্টের সংসার সামলানো, কে কাকে কতদিন পর দেখছে। এই গল্পের ফাঁকে ফাঁকে বারবার নীলার দিকে তাকাচ্ছিলেন আম্মু। নীলা তো খুব গোছানো রে, ছোটবেলা থেকেই দেখছি, কত শান্ত। আমি মনে মনে হেসে ফেললাম। শান্ত? আমি যে দৃশ্য দেখেছি সেটা তাহলে অন্য কেউ দেখেনি। নীলা লজ্জা পেয়ে বলল, আরে আন্টি, এসব কি বলছেন? নাজমা আন্টি তখন বললেন, আসলে ও একটু রাগী, তবে মনটা খুব ভালো। এইবার আমার দিকে তাকিয়ে নীলার চোখ দুটো যেন বলল, দেখলেন, সবাই আমাকে ভালোই জানে। চা শেষ হলে আম্মু বললেন, নীলা, সিয়াম, তোরা দুজন একটু ছাদে গিয়ে কথা বল। এতদিন পর দেখা, পরিচয় তো ঠিকমতো হলো না। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে যাচ্ছিলাম, কিন্তু নাজমা আন্টির দিকে তাকিয়ে থেমে গেলাম। উনি খুব আশা নিয়ে তাকিয়ে আছেন। নীলা আগে উঠে দাঁড়ালো। চলুন। আমি অনিচ্ছা সত্ত্বেও উঠে গেলাম। ছাদে উঠতেই হালকা বাতাস লাগলো। বিকেলের রোদ নরম হয়ে এসেছে। দুজনের মাঝখানে একটা অদ্ভুত নীরবতা। নীলা প্রথমে কথা ভাঙল। দেখুন, দরজার ব্যাপারটার জন্য আমি সরি। আমি সত্যিই ভুল বুঝেছিলাম। আমি অবাক হলাম। এত সহজে সরি বলবে ভাবিনি। এটা আগে বললেই তো হতো, এত নাটক করার দরকার ছিল না। আপনি আমাকে পাগল ছাগল বললেন কেন? আপনি আমাকে কাজের লোক বলেছেন তাই। দুজনেই চুপ করে গেলাম। নীলা ছাদের রেলিংয়ে ভর দিয়ে আকাশের দিকে তাকালো। আমাদের আম্মুরা খুব আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি এসব নিয়ে ভাবছি না। আমি শুধু চাই একজন আরেকজনকে মানুষ হিসেবে চিনতে। মানে কিছু না, সময় হলে জানতে পারবেন। নীলার কথার আগামাথা কিছুই বুঝলাম না। এমন আরও নানান কথা বলে দুজন নিচে নেমে আসলাম। তারপর ওনারা বিদায় নিলেন। যাওয়ার সময় নীলা আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আন্টি যাওয়ার সময় বলে গেলেন ওনাদের বাসায় একদিন যেতে। আমিও বললাম যাব, শুধুমাত্র ফর্মালিটিসের জন্য বলেছি। বাস্তবে কে যাবে? নাজমা আন্টি আর নীলা চলে যাওয়ার পর ঘরটা হঠাৎ অদ্ভুত রকম ফাঁকা লাগতে শুরু করলো। এতক্ষণ যে কোলাহল, হাসি আর কথাবার্তা ছিল, সব যেন মুহূর্তেই মিলিয়ে গেল। আম্মু দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে ধীরে ধীরে ড্রয়িং রুম গোছাতে লাগলেন। আমি চুপচাপ নিজের রুমে ঢুকে পড়লাম, কিন্তু মাথার ভেতর একদম শান্তি নেই। বারবার নীলার মুখটা চোখের সামনে ভেসে উঠছে, কখনো রাগী, কখনো লজ্জায় লাল হয়ে থাকা গাল। নিজের ওপরই বিরক্ত লাগছিল আমার। রাতের খাবারের সময় আম্মু অস্বাভাবিক রকম চুপচাপ ছিলেন। সাধারণত খাবার টেবিলে উনি অনেক কথা বলেন, কিন্তু আজ শুধু মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিলেন। সেই তাকানোর ভেতরে একটা হিসাবি ভাব ছিল, যেটা আমি খুব ভালো করেই চিনি। খাওয়া শেষ করে আমি উঠতেই যাচ্ছিলাম, এমন সময় আম্মু বললেন, সিয়াম, বস, তোর সাথে একটু কথা আছে। আমি আবার চেয়ারে বসলাম। বুকের ভেতর অজানা একটা চাপ অনুভব করতে লাগলাম। আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, নীলাকে কেমন লাগলো তোর? আমি বিরক্ত হয়ে বললাম, কেমন লাগবে মানে? স্বাভাবিকই লেগেছে। মিথ্যে বলিস না, তোর মুখ দেখলে বোঝা যায় তুই বিরক্ত। কারণ সে বিরক্ত করার মতোই। আম্মু হালকা হেসে বললেন, রাগী হলেও মেয়েটা খারাপ না রে, ছোটবেলা থেকেই দেখছি পড়াশোনায় ভালো, ব্যবহারও ভালো। আমি আর চুপ থাকতে পারলাম না। আম্মু, সরাসরি কথায় আসো, এত ভূমিকা কেন দিচ্ছ? আম্মু দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক আছে বলি, নীলার সাথে তোর বিয়ের কথা ভাবছি আমরা। এই কথাটা শুনে মাথার ভেতর বাজ পড়ল। কি? তুই এমন অবাক হচ্ছিস কেন? নাজমা আমার সবচেয়ে কাছের মানুষ,
ওর মেয়েকে আমি ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো দেখেছি। তুই আর নীলা দুজনকে আমি বিশ্বাস করি। আমি চেয়ার ঠেলে দাঁড়িয়ে পড়লাম। না, একদম না। সিয়াম, না মানে না আম্মু, আমি এই বিয়েতে রাজি না। আম্মু এবার একটু অবাক হলেন। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত কেন? ওকে তো ঠিকমতো চিনিসই না। তাই তো বলছি, নাচে না একটা মেয়ের সাথে বিয়ের কথা কিভাবে ভাবো? তাই তো আগে আলাপ পরিচয় হবে। আমি তো আজই বিয়ে ঠিক করছি না, তোর বাবার সাথে কথা হয়েছে, উনিও রাজি। এই কথা শুনে আমার রাগটা আরো বেড়ে গেল। বাবা রাজি হলেই কি আমি বাধ্য? এটা আমার জীবন, আমার বিয়ে। আমি তোর খারাপ চাই না সিয়াম। আমিও চাই না, তাই জোর করে কোনো সম্পর্ক চাই না আমি। আম্মু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, তুই একটু বেশি রাগী হয়ে যাচ্ছিস। কারণ আমাকে না জিজ্ঞেস করে আমার ভবিষ্যৎ ঠিক করে ফেলছো তোমরা। আমি শুধু ভাবছি। ভাবাটাই বন্ধ করো আম্মু, অন্তত আমার ব্যাপারে। এই কথা বলে আমি আর দাঁড়ালাম না, নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম আসছে না। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, আমি কেন এত রেগে গেলাম? আমি কি সত্যি বিয়ের কথাই রাগ করেছি, নাকি নীলার নামটা শুনেই এই অস্বস্তি? জানালার বাইরে চাঁদের আলো ঢুকেছে, আর অদ্ভুতভাবে সেই আলোয় বারবার নীলার মুখটাই ভেসে উঠছে। আমি চোখ বন্ধ করে নিজেকেই বললাম, না, এই বিয়ে আমি চাই না, অন্তত এখন নয়। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালবেলা ঘুম ভাঙল আম্মুর গলার আওয়াজে। সিয়াম, উঠেছিস? তাড়াতাড়ি ওঠ। ঘুমের ঘোর কাটেনি পুরোপুরি। চোখ কসলাতে কসলাতে দরজার দিকে তাকালাম। কি হয়েছে আম্মু? সকাল সকাল এত ডাকাডাকি কেন? দরজা খুলে আয় আগে। আম্মুর কণ্ঠে আজ একটা অদ্ভুত উত্তেজনা। আমি বিরক্ত হয়ে দরজা খুলে বের হতেই যা দেখলাম, তাতে ঘুম একেবারে উড়ে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন আব্বু। আমি কয়েক সেকেন্ড বোবা হয়ে তাকিয়ে রইলাম। আব্বু, তুমি? আব্বু হেসে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। কিরে, বাবাকে চিনতে পারছিস না নাকি? আমি কিছু বলার আগেই বুকটা কেমন ভারী হয়ে গেল। এতদিন পর বাবার গন্ধটা, সেই চেনা শক্ত হাতের ছোঁয়া, সব মিলিয়ে মুহূর্তটা অন্যরকম। হঠাৎ কিছু জানাওনি তো? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আম্মু পাশে দাঁড়িয়ে হেসে বললেন। আমি তো জানতাম না। আমি আব্বুর মুখের দিকে তাকালাম। মনে হলো এই মানুষটা বাড়িতে থাকলে অনেক কিছুই হতো, অন্যরকম হতো। নাস্তা খেলাম তিনজন একসাথে। বাবা বিদেশের গল্প করলেন, কাজের চাপ, শরীর কেমন আছে, এসব সাধারণ কথাবার্তা আমি আর আম্মু শুনলাম। দুপুরে খেতে বসলাম তিনজন। মাছ, ভাত, ডাল। আম্মু আব্বুর পছন্দের সব রান্না করেছেন। আব্বু খেতে খেতে বললেন, এতদিন পর ঘরের ভাত খাচ্ছি, শান্তি লাগছে। আমি চুপচাপ খাচ্ছিলাম। মাঝে মধ্যে আব্বুর দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম, উনি কি জানেন নীলার ব্যাপারটা কি ওনার মাথায় ঘুরছে? কিন্তু না, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কোনো কথাই উঠল না। রাতে খাওয়া শেষে আমি উঠে যেতে চাইছিলাম, এমন সময় আব্বু বললেন, সিয়াম, একটু বস, তোর সাথে কথা আছে। আমি মনে মনে একটা চাপ অনুভব করলাম। চেয়ারে বসলাম। আম্মু তখনই পানি নিয়ে এসে বসলেন। এই বসার ভঙ্গি, এই নীরবতা সবই চেনা। আমার বুক ধক করে উঠল। আব্বু ধীরে ধীরে বললেন, গতকাল নাজমা আপা এসেছিলেন, তাই না? আমি চোখ তুলে তাকালাম। হ্যাঁ। তখন আবার আব্বু বললেন, নীলাকে দেখেছিস? আমি এবার একটু শক্ত গলায় বললাম, হ্যাঁ, দেখেছি। আব্বু আম্মুর দিকে তাকালেন। আম্মু হালকা মাথা নেড়ে কি যেন ইশারা করলেন। আব্বু আবার আমার দিকে তাকালেন। দেখ, আমরা তোকে জোর করতে চাই না, কিন্তু একটা কথা। আমি আর বসে থাকতে পারলাম না। আবার শুরু করবে তোমরা? সিয়াম, শোন তো আগে। না আম্মু, আমি আগেই বলেছি, এই ব্যাপারে আমার সিদ্ধান্ত পরিষ্কার।
রাগ করিস না, আগে শোন। আমি শুনেছি, কাল রাতেই শুনেছি। তুই অকারণে এত উত্তেজিত হচ্ছিস কেন? কারণ বারবার আমার নাটা কেউ শুনতে চাচ্ছে না। তোর না বলার কারণটা কি? আমি চুপ করে গেলাম। কারণটা আমি নিজেও ঠিক করে জানি না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি এখন বিয়ে করতে চাই না। কাউকে পছন্দ করার জন্য সময় লাগে। জোর করে কিছু চাপিয়ে দিলে সেটা ভালো কিছু হয় না। আমরা জোর করছি না। কিন্তু কথা তো বারবার উঠছেই। আব্বু একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, এখন থাক এই কথা, কিন্তু ভবিষ্যতে এই বিষয়ে আবার কথা হবে। এই কথাটা শুনেই আমার রাগটা আবার মাথায় উঠল। ভবিষ্যতে কেন? আমি পরিষ্কার বলছি, আমি রাজি না। এত জেদ করিস না সিয়াম। এটা জেদ না, সিদ্ধান্ত। এই কথা বলেই আমি উঠে দাঁড়ালাম। তোমরা ভাবতেই পারো, কিন্তু আমার জীবন নিয়ে সিদ্ধান্ত আমি নিজেই নেব। এই বলে আমি নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলাম। বিছানায় শুয়ে পড়লাম। বাইরে আব্বুর কণ্ঠ, আম্মুর নীরবতা, সব মিলিয়ে ঘরটা ভারী হয়ে আছে। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু আবারও অদ্ভুতভাবে নীলার মুখটাই চোখের সামনে ভেসে উঠল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, না, এই গল্পটা এখানেই শেষ। বলেই ঘুমিয়ে গেলাম। কেটে গেল পুরো 7টা দিন। এই 7 দিনে নীলার নাম একবারও উচ্চারণ করল না কেউ, না আম্মু না আব্বু। যেন আগের রাতের সব কথাবার্তা, সব উত্তেজনা, সবটাই হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেছে। প্রথম 2 দিন আমি খুব খেয়াল করলাম, ভাবলাম নিশ্চয়ই আবার কথা উঠবে, কিন্তু না। খাবার টেবিলে, বিকেলের চায়ে, রাতের টিভি দেখার সময় কোথাও কোনো ইঙ্গিত নেই। আম্মু স্বাভাবিক, আগের মতোই সকালে উঠে নামাজ পড়ে রান্না করেন, আমাকে ডাক দেন, খেতে আয়, এ পর্যন্তই। আব্বুও তেমনই, পত্রিকা পড়েন, ফোনে কথা বলেন, বিকেলে একটু হাঁটতে যান। কিন্তু এই নীরবতাটাই আমাকে অস্বস্তিতে ফেলছিল, কারণ আমি ওদের দুজনকেই চিনি। এই চুপচাপ থাকা মানে কিছু একটা আসছে। তৃতীয় দিন থেকে আমি নিজেকেই বোঝাতে শুরু করলাম, ওরা বুঝে গেছে, আর চাপ দেবে না। চতুর্থ দিনে আমি প্রায় নিশ্চিত হয়ে গেলাম, মনে হলো ঝামেলা শেষ। পঞ্চম দিনে রাতে ঘুমানোর আগে জানালার পাশে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করলাম চাঁদের আলোটা ঠিক আগের রাতগুলোর মতোই, কিন্তু মনটা কেমন ফাঁকা, অদ্ভুত একটা ফাঁকা ভাব। আমি নিজেকেই বিরক্ত হয়ে বললাম, ধুর, এসব ভাবছি কেন? ষষ্ঠ দিনটা কেটে গেল একদম সাধারণভাবে। বন্ধুর সাথে আড্ডা, মোবাইলের সময় কাটানো, রাতের খাবার। কিন্তু সপ্তম দিন সকালটা শুরু হলো অস্বাভাবিকভাবে। ঘুম ভাঙল খুব ভোরে, কিন্তু ডাকাডাকিতে না, বরং ঘরের ভেতরের অস্বাভাবিক কোলাহলে। আমি প্রথমে বুঝতেই পারিনি। কান পাততেই শুনলাম আলমারির দরজা খোলার শব্দ, কাপড় নাড়াচাড়া আর আম্মুর গলার আওয়াজ। আমি ঘুমের ঘরেই দরজা খুলে বের হলাম। সকাল সকাল কি হচ্ছে? আম্মু ঘুরে তাকালেন, মুখে একটা অদ্ভুত উত্তেজনা। ঘুম থেকে উঠেছিস, ভালো হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমি ভ্রু কুঁচকে তাকালাম। কেন, কোথাও যাব নাকি? হ্যাঁ। কোথায়? এইবার আব্বু সামনে এলেন, তার হাতে একটা বড় ব্যাগ। এইটা ধর। আমি কয়েক সেকেন্ড ওনার দিকে তাকিয়ে রইলাম। কি এইটাতে? খুলেই দেখ। ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখি একটা শেরওয়ানি। আমি সাথে সাথে আব্বুর দিকে তাকালাম। এইটা কি? কানা নাকি, দেখতে পাচ্ছিস না? শেরওয়ানি। কিন্তু কেন? শেরওয়ানি কেন পরে মানুষ? নিশ্চয়ই বিয়ে করতে। মানে এসব কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমরা নীলাদের বাসায় যাব, বাকিটা বুঝে নাও। আমার মাথার ভেতর যেন বাজ পড়ল। না, আমি যাব না। আমি ঘুরে রুমে ঢুকতে চাইলাম। আব্বু শক্ত গলায় বললেন, সিয়াম। আমি থামলাম। আমি আগেই বলেছি, জোর করবে না এসবের জন্য। আর তোমরা সোজা বিয়েতে চলে গেছো? আম্মু হঠাৎ বসে পড়লেন খাটে, চোখ ভিজে এলো। আমি কি তোর মা না?
এই কথাটাই ছিল প্রথম আঘাত। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। আম্মু কাপা গলায় বলতে লাগলেন। সারা জীবন তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আরও বললেন, আজ যদি তুই আমার এই একটা কথা না রাখিস তাহলে আমাকে আর মা বলে ডাকবি না, মনে করবি তোর মা মরে গেছে। আমি অস্থির হয়ে বললাম, এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করো না আম্মু। আব্বু ধীরে ধীরে বললেন, তোর মায়ের কথাই শেষ কথা। আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, কারণ দুজনের চোখেই পানি। শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। আমি চুপচাপ শেরওয়ানিটা পরলাম। আয়নায় নিজেকে দেখে নিজেরই অচেনা লাগলো। শেরওয়ানি গায়ে দেওয়া এই মানুষটা আমি নই। এটা এমন একজন যে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারছে না। গাড়িতে উঠলাম, কেউ কথা বলছে না। গাড়ি চলতে শুরু করলো। আমার বুক ধকধক করছে। নীলাদের বাসায় পৌঁছানোর পর চারপাশে হইচই, আত্মীয় স্বজন, হাসি, কোলাহল। আমি কিছুই দেখছি না। আমার মাথার ভেতর একটা কথাই ঘুরছে, আমি এখানে কেন? তারপর সবকিছু খুব দ্রুত বদলে গেল। হঠাৎ কাজী, হঠাৎ কাগজ, হঠাৎ হাত কাঁপা সই। আমি কবুল বললাম, নীলা কবুল বলল, কিন্তু কিছুই যেন মনে নেই। শুধু মনে আছে একসময় সবাই বলল, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। বিয়ে শেষে বউ নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আব্বু আম্মুর খুশি দেখে কে। সকল নিয়মকানুন শেষে আমাকে পাঠানো হলো আমার রুমে, যার অপর নাম বাসর ঘর। সারাটা রুম কাঁচা ফুল দিয়ে সাজানো। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে নীলা, যেন সে কিছুই জানে না। আমি রুমে যেতেই নীলা বিছানা থেকে নেমে আমার পা ছুঁয়ে সালাম করল। আমি কিছু না বলে বিছানায় গিয়ে বসে রইলাম। নীলা আমার কাছে এলো, তারপর ধীরে ধীরে পাশে বসল। কিন্তু বসার ভেতর কোনো অধিকার ছিল না। ছিল অদ্ভুত এক সংকোচ, যেন এই ঘরটা এখনও তার নিজের না। আমি চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছি। কথা বলার মতো শক্তি নেই, আবার কথা না বলার মতো শান্তিও নেই। রুমের ভেতর কাঁচা ফুলের গন্ধ, মাঝে মাঝে বাতাসে দুলছে ফুলের মালা। নীরবতার ভেতর সেই শব্দটা আরও তীব্র লাগছে। নীলা প্রথমে কিছু বলল না, একটু সময় নিল। হয়তো বুঝে নিয়েছে এই মুহূর্তে কথা চাপিয়ে দিলে আমি আরও দূরে সরে যাব। কিছুক্ষণ পর সে খুব আস্তে করে বলল, আপনি রাগ করে আছেন তাই না? আমি কোনো উত্তর দিলাম না। নীলা থেমে গেল, তারপর আবার বলল আগের থেকেও নরম গলায়, আমি জানি আপনি এই বিয়েটা চাননি। এই কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন একটা মোচড় দিল। আমি এবার তাকালাম তার দিকে। তুমি জানো? নীলা মাথা নিচু করল। আমি অন্ধ না, আপনার চোখে আমি আজ কোনো আনন্দ দেখিনি। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তাহলে কেন কিছু বলনি? কারণ আপনি যেমন জোর করে এসেছেন আমিও ঠিক তেমনই। এই কথাটা আমি আশা করিনি। এক মুহূর্তে আমার সব রাগ যেন থমকে গেল। মানে? নীলা আমার দিকে তাকালো না, মেঝের দিকে তাকেই বলল, আমারও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। আমি কিছু বলতে পারছিলাম না। নীলা আবার বলল, আপনি যদি আমাকে গ্রহণ করতে না পারেন আমি জোর করব না। আমি শুধু চাই আমরা দুজন দুজনকে সম্মান করি। এই কথার পর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি পাশের রুমে গিয়ে ঘুমাতে পারি। আপনার অস্বস্তি হোক আমি চাই না। এইবার আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। আমি হঠাৎ বললাম, থামো। নীলা থমকে ঘুরে তাকালো। চোখে ভয় না, আবার জেদও না, শুধু অপেক্ষা। আমি মাথা নিচু করে বললাম, আমি রেগে আছি তোমার ওপর না, আমি রেগে আছি নিজের ওপর। নীলা কিছু বলল না, শুধু আমার কথা শুনছে। হঠাৎ করে সবকিছু বদলে গেছে। নিজেকে হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। নীলা ধীরে এসে আবার আমার পাশে বসল, এবার একটু দূরে, যেন সীমারেখাটা সে নিজেই এঁকে দিচ্ছে। তাহলে চলুন আমরা ধীরে ধীরে শুরু করি। কিভাবে?
নীলা মৃদু হেসে বলল, আজ শুধু মানুষ হিসেবে, স্বামী স্ত্রীও না, শুধু শিয়াম আর নীলা। আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি দরজায় আমাকে কাজের লোক বলেছিলে। সেই ভুলটা আমি কোনোদিন ভুলবো না, কারণ ওই ভুলটার পরেই আপনাকে সত্যিকারের চিনতে শুরু করেছি। আমি হালকা করে হেসে ফেললাম, নিজেও বুঝলাম না কেন। আর আমি তোমাকে পাগল ছাগল বলেছিলাম। নীলা এবার হেসে ফেলল। হিসাব তো তাহলে সমানই। না। নীলা অবাক হয়ে তাকালো। এখনো সমান না, একটু কম আছে। এইটুকুই আমার জন্য অনেক। ঘরের নীরবতা এবার আর ভারী না, বরং শান্ত। আমি ধীরে ধীরে বললাম, আমি এখনো পুরোপুরি প্রস্তুত না, কিন্তু আমি চেষ্টা করতে পারি। নীলা খুব শান্ত গলায় উত্তর দিল। আমিও সেইটুকুই চাই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কিন্তু এই রাতটাকে আমি এমনি এমনি যেতে দিতে চাই না। নীলা একটু কৌতূহলী হয়ে আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে তার কপালে একটা চুমু দিলাম। নীলা কিছুটা কেঁপে উঠল। আমি হালকা হেসে বললাম, এই রাতটাকে স্মরণীয় করে রাখার জন্য ছোট্ট একটা প্রচেষ্টা। আপনি তো বেশ রোমান্টিক। অনেক, শুধু সুযোগের অভাব। সুযোগ চাইলেই নেওয়া যায়, কেউ তো আর বাধা দেয়নি। এই প্রথম মনে হলো এই বিয়েটা হয়তো জোর করে শুরু হয়েছে, কিন্তু শেষটা আমাদের হাতেই। আমি জানালার বাইরে তাকালাম। চাঁদের আলো ঠিক আগের মতোই, কিন্তু আজ আর সেই আলোয় অস্বস্তি নেই। আজ সেখানে একটা ছোট্ট নীরব গ্রহণ আছে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো আমরা নিজেরা নেই না, পরিস্থিতি আমাদের সামনে এনে দাঁড় করায়। সিয়াম আর নীলার গল্পটাও ঠিক তেমনই। শুরুটা ছিল ভুল বোঝাবুঝি, রাগ আর জোর করে নেওয়া একটা সিদ্ধান্ত দিয়ে। কিন্তু জীবনের অদ্ভুত নিয়ম হলো, কিছু সম্পর্ক জোর করে শুরু হলেও সময়ের সাথে সাথে সেখানে জন্ম নেয় বোঝাপড়া, সম্মান আর হয়তো একদিন ভালোবাসাও। সেদিন রাতটা শুধু একটা বাসরাত ছিল না, সেটা ছিল দুজন অচেনা মানুষের একটা নতুন পথ চলার শুরু। সিয়াম তখনও পুরোপুরি প্রস্তুত ছিল না, নীলাও কোনো দাবি করেনি। তারা শুধু একটা সিদ্ধান্ত নিয়েছিল, আজ থেকে তারা চেষ্টা করবে স্বামী স্ত্রী হিসেবে না হোক, দুজন মানুষ হিসেবে একজন আরেকজনকে বুঝতে। হয়তো ভালোবাসা সবসময় হুট করে আসে না, কখনো কখনো সেটা ধীরে ধীরে জন্ম নেয় সম্মান থেকে, ধৈর্য থেকে আর একে অপরকে সময় দেওয়ার মধ্য দিয়ে। সিয়াম আর নীলার গল্পটা এখানে শেষ নয়, বরং এখান থেকে শুরু তাদের আসল গল্প, যেখানে জোর করে হওয়া একটা সম্পর্ক একদিন হয়ে উঠতে পারে সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্প। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। কমেন্ট করে জানান সিয়াম আর নীলার এই গল্পের কোন মুহূর্তটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরও নতুন নতুন রোমান্টিক লাভ স্টোরি শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি দেখতে পারেন। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ।